আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে, সরকার বড় বিপদে আছে। সাবেক সেনাপ্রধান এম এ আজিজ, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির দায় আওয়ামী লীগ সরকার এড়াতে পারে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এবারে জানাবো, রাতেই আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে। জানাবো, দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, শুধু কয়েক ব্যক্তি এবং কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না, যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় মদত দেন তাদেরকেও বিচার করতে হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহলে বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরির রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কি ঘটেছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে রিজার্ভ নিয়ে কোনো প্রকার লুকোচুরি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারে থাকছে, দেশটাকে ভালোবেসেছে কে, দেশের প্রতি টানটা কোথায়, প্রশ্ন হানিফের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবানন থেকে রকেট হামলা ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের আপার গ্যালালিও এলাকায় এ হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার বড় বিপদে আছে, শামসুজ্জামান দুদু। সাবেক সেনাপ্রধান এম এ আজিজ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির দায় আওয়ামী লীগ সরকার এড়াতে পারে না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, সরকার বড় বিপদে আছে। দখলদার সরকারের প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন তা জাতির সামনে স্পষ্ট করুন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দুদু আরও বলেন, প্রধানমন্ত্রী দাবি করেছেন যে সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চায়। এ কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সেটা দেখা দিয়েছে। আওয়ামী লীগ সরকার আজকে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর, পার্শ্ববর্তী একটি দেশকে ইজারা দিয়েছে উল্লেখ করে দুদু বলেন, প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন ভারতকে এত কিছু দিয়েছেন যা ভারত কখনো ভুলতে পারবে না। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন। এক সময়ের আপনার সেনাপ্রধান এম এ আজিজ বর্তমানে সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। আপনার এক সময়ের পুলিশের প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে কোর্ট। সে শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আনার স্বর্ণ চোরাচালান সহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল। 7ই জানুয়ারি একটি নির্বাচন দেখিয়ে ক্ষমতায় আসার 3 মাসের অবস্থায় প্রধানমন্ত্রী অস্থির হয়ে গেছেন বলে অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। বাকি সময় এখনও পড়ে আছে। চারিদিকের যে পরিস্থিতি, এখন সরকারের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন চলছে। সরকার থাকবে কিনা, কবে যাবে, কত তারিখে পদত্যাগ করবে, এসবই প্রশ্ন দেখা দিয়েছে। রাতে আসতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকে মহাবিপদ সংকেত দেখানো হতে পারে। এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে। শনিবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ভারতের আবহাওয়া অফিস, চীনের আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন, আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি। মহিবুর রহমান বলেন, এখন পর্যন্ত 1 নম্বর দূরবর্তী সংকেত রয়েছে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সংকেত 3-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে 4-এর উপরে এবং রাতের বেলা
বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। ঘূর্ণিঝড়ে কয়টি জেলা আক্রান্ত হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই ইফেক্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এখন 500 থেকে 600 কিলোমিটার দূরে এটি অবস্থান করছে, বিশেষ করে পায়রা এবং মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে। সিডরের মতো ভয়াবহ রূপ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা ডেঞ্জার হতে পারে। রাত 12টা থেকে 1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, কাল রোববার ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানতে পারে, আর সন্ধ্যা নাগাদ মূল আঘাত হানবে। পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত 12টা বা 1টা থেকে এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, রোববার সন্ধ্যায় রেমাল নাম দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এই পরিস্থিতিতে শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, শুধু কয়েক ব্যক্তি এবং কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না, বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় মদত দেন তাদের বিচার করতে হবে। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এমন মন্তব্য করেন। সীমাহীন লুটতরাজ, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, আর্থিক অনিয়মের প্রতিবাদ শীর্ষকে বিক্ষোভ সমাবেশ হয়। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, অতি সম্প্রতি দেশে অনেক ঘটনা ঘটেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ প্রধান বেনজিরের অন্যায় দুর্নীতির ঘটনা সবাই জানেন। কিন্তু আমার প্রশ্ন, শুধু তাদের বিচার করলে হবে না, তাদের যারা প্রশ্রয় দেয় তাদেরকেও বিচার করতে হবে। সেজন্য সবাইকে রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের আন্দোলন সফল হবে। শাহাদাত হোসেন সেলিম বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ অতিষ্ঠ, অসহায়। তারা এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো দেশের দাবিদারি মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। রিজার্ভ নিয়ে লুকোচুরি বরদাস্ত করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, রিজার্ভ নিয়ে সরকারের নানা মহলে নানা বক্তব্য আসছে। অপরদিকে ভারতের গণমাধ্যমে রিজার্ভ চুরি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিজার্ভ নিয়ে আসলে কি ঘটছে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে রিজার্ভে কোনো প্রকার লুকোচুরি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বার্ষিক দায়িত্বশীল মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনুস আহমেদ বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু ফিলিস্তিনের নয়, মসজিদুল আকসা সমগ্র মুসলিম উম্মার সম্পদ। উম্মার সম্পদ রক্ষা করার জন্য ওআইসি সহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী 31 মে ঢাকায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে গণমিছিল করবার জন্য সকলকে আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক আদালতের আদেশকে অগ্রহণযোগ্য বলল ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য এবং বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচারিক আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। এদিন আদালতের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি, বরং আরও অবনতি ঘটেছে। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেয়নি। জাতিসংঘের জরুরি সহায়তার প্রধান বলেছেন, গাজা ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্র্যাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন পরিস্থিতি অবশ্যই অবসান ঘটানো উচিত। জাতিসংঘের আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় আরও হামলা জোরদার করেছে তারা।